পাচ্ছি ভালো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। তো আজ হচ্ছে তোমাদের থার্ড মান্থের 12th ক্লাস। মানে আজকে থার্ড মান্থ শেষ। তো আমি অলরেডি নোটিশ দিয়েছি তোমাদের কাছে। একটা বিষয় বলা হলো, সেটা যে যারা এই তৃতীয় মাসে নতুন যুক্ত হয়েছো, ফি এর ব্যাপার নিয়ে তোমাদের হয়তো বা কিছু কথা থাকতে পারে, যে তারা হয়তো কেউ হয়তো 2টা ক্লাস পেয়েছো, কেউ 3টা ক্লাস পেয়েছো, বা কেউ 4টা ক্লাস পেয়েছো, এরকম অনেকে নতুন যুক্ত হয়েছো। তো তোমরা আলাদা করে মেসেজ দিবা, তোমার কয়টা ক্লাস পেয়েছো, কি পেয়েছো না পেয়েছো ওটা দেখে বলে দেওয়া হবে, ঠিক আছে? যে তুমি কত ফি দিবা, অতএব টেনশন করার কিছু নাই। আর ওখানে সব কিছু উল্লেখ করা হয়েছে, তারিখ, ডেট। যদি কারো আপত্তি বা কোনো বিষয় থাকে তোমরা একটু জানাবা। হুম। আচ্ছা, আমরা স্যার রজারের চার্জ এটা মনে হয় পড়ে শেষ করিনি, তাই না? আজকে আমরা একটু দ্রুত শুরু করি, কারণ একটু গতদিন মিস হয়েছে। স্যার রজারের চার্চ, এটা কি আমরা শেষ করি নাই তো, নাকি? স্যার লাস্টে একটু বাদ আছে। বাদ আছে। হ্যাঁ, কালকে একটু সমস্যা লাগতেছিল। স্যার রজারের চার্চ এখানে কি না ওখান থেকে? আচ্ছা, এখানে নাই। অ্যাডিশন অ্যান্ড স্টিল, না এখানেই তো থাকার কথা, তো মিস হচ্ছে কেন? এইখানে আছে, সরি। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? জি স্যার। যে তিনি চার্চের ভিতরে কেমন আচরণ করেন। আচ্ছা বলো তো, স্যার রজার একটা মহিলাকে ভালোবাসতো, তা মহিলার বৈশিষ্ট্য কেমন? কাকে ভালোবাসতো পড়েছিলাম না? একজন বিধবাকে। হ্যাঁ, উইডো নাকি? জি স্যার। এবং তার জন্য সে কেমন জীবনযাপন করতেছে ব্যর্থ হয়ে? একদম ব্যর্থ দেবদাস নাকি? দেবদাস লাইফ লিড করে। আগে জাঁকজমক ড্রেস জুস পরতো, এখন আর পরে না, এরকম। মানে সে খুবই অনেকটা ওই যে ফ্রান্সিস বেকনের আমরা পড়লাম না একটা নভেল, ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। হ্যাঁ, পড়ছিলাম। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের স্যার রজার কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অবিবাহিত, ঠিক আছে। তো এই জন্য তিনি কি করতে পারেন, তার এই চার্চের জনগণের সেবা করতে পারেন আর কি। ওকে, এবার বলছে আই ওয়াজ ইয়েস্টারডে ভেরি মাচ সারপ্রাইজড। বলছে গতকাল আমি খুব অবাক হয়েছিলাম একটা কথা শুনে, টু হেয়ার মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য মিডস অফ দ্য সার্ভিস কলিং আউট টু ওয়ান জন ম্যাথিউস। মানে হঠাৎ করে দেখলাম যে ওই যে চার্চ সার্ভিস চলছে, হঠাৎ করে তার ভিতরে একজনের নাম হচ্ছে জন ম্যাথিউস, তাকে মনে করিয়ে দিল টু মাইন্ড হোয়াট হি ওয়াজ অ্যাবাউট। হুম, মানে সে কী করতেছে সেটা মনে করে দেওয়ার জন্য, এই কী করতেছো, মানে নাম ধরে ডাকছে চার্চের ভিতরে। অ্যান্ড নট ডিস্টার্ব দ্য কংগ্রেগেশন, এবং যাতে সে ওই কংগ্রেগেশন বা সবার মধ্যে যারা আছে তাদেরকে যেন ডিস্টার্ব না করে, এই জন্য সে নাম ধরে ডাকছে, এই জন ম্যাথিউস কী করো, এরকম করে হয়তো বা ডাকছে। হ্যাঁ, দিস জন ম্যাথিউস ইট সিমস ইজ রিমার্কেবল ফর বিং অ্যান আইডল ফেলো। হ্যাঁ, আইডল মানে কি, অলস। সে একটু ওই গ্রামে একটু দুষ্ট প্রকৃতির, হ্যাঁ, বা হয়তো একটু মানে কি বলবো, একটু ডিস্টার্বিং একটা ক্যারেক্টার। এই হিসাবে তার একটা বেশ উল্লেখযোগ্য নাম আছে আর কি। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ওয়াজ কিকিং হিজ হিলস ফর হিজ ডাইভারশন। হ্যাঁ, এবং চার্চের সময় ওদিকে প্রার্থনা হচ্ছে বা বক্তৃতা হচ্ছে, আর ও কী করতেছে, ওই নিজের গোড়ালি দিয়ে কী করছে, ধাক্কাধাক্কি করতেছে, তাই তো? গোড়ালি দিয়ে কী করছে, ধাক্কাধাক্কি করতেছে নিজের মতো করে। হ্যাঁ, ফর হিজ ডাইভারশন মানে ভাল লাগছে না তাই, এই জন্য মোটামুটি স্যার রজার রেগে গিয়ে তাকে ডাকছে। দিস অথরিটি অফ দ্য নাইট দো এক্সার্টেড ইন দ্যাট ওল্ড ম্যানার, যদিও এটা ওল্ড ম্যানার মনে হয়েছে, তারপরে হুইচ অ্যাকম্পানিজ হিম ইন অল সার্কামস্টেন্সেস অফ লাইফ। হ্যাঁ, যে এই যে মানে জীবনের প্রত্যেকটা সময় যে সে জনগণের ভালো কিছু করতে গিয়ে তার আচরণগুলো অনেক সময় ওল্ড হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হ্যাজ আ ভেরি গুড ইফেক্ট আপন দ্য প্যারিশ, কিন্তু তার এই ওল্ড আচরণগুলো প্যারিসের জনগণের উপরে কী আছে, একটা ভালো ইফেক্ট আছে, তাই না? হু আর নট পোলাইট এনাফ টু সি এনিথিং রিডিকুলাস ইন হিজ বিহেভিয়ার। তাহলে হু আর নট পোলাইট এনাফ টু সি এনিথিং রিডিকুলাস ইন হিজ বিহেভিয়ার, তারা আবার পোলাইটও না,
তারা প্রথমে তাকে একটু খারাপ মনে করে, হ্যাঁ, একটু হয়তোবা তার প্রতি রাগ হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো তাদের উপর একটা ভালো ইফেক্ট ফেলছে। বিসাইড দ্যাট দ্য জেনারেল গুড সেন্স অ্যান্ড অর্ডিনেস অফ হিস ক্যারেক্টার, হ্যাঁ, এবং তবে তার ভিতরে কি আছে, একটা ভালো সেন্স আছে এবং তার চরিত্রের একটা ভালো মূল্য আছে। অর্ডিনেস মানে কি, ভালো যোগ্যতা আছে, দক্ষতা আছে। এইগুলো মেক হিজ ফ্রেন্ডস অবজার্ভ দিস লিটল সিঙ্গুলারিটিস অ্যাজ ফয়েলস দ্যাট রাদার সেট অফ হিম দ্যান ব্লেমিশ হিজ গুড কোয়ালিটিস। হ্যাঁ, অতএব তার এই মানে পিকুলার আচরণগুলো বা সিঙ্গুলারিটিস, মানে যেগুলো হচ্ছে অনেকটা অন্যের মধ্যে দেখা যায় না, তার ভিতরে দেখা যায়, এগুলো বলে সিঙ্গুলারিটিস। তাহলে এই ছোটোখাটো যে সিঙ্গুলারিটিস, এগুলো ফয়েল হিসেবে কাজ করে। ফয়েল বুঝো? ফয়েল শব্দটা মানে বুঝো? ফয়েল মানে কি জানা আছে? সবাই কি শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ, স্যার একটা তো জি স্যার। জ্বালানি, অয়েল মানে একটা জ্বালানি। না, ওটা ফুয়েল। ফয়েল মানে হচ্ছে যে একটা জিনিসকে ভালোভাবে তুলে ধরার জন্য তার পাশে আরও কিছুকে উপস্থাপন করা। যেমন হচ্ছে বাংলাদেশের সিনেমার নায়িকার চেহারাটা আরও বেশি ভালো লাগে কখন, যখন তার পাশে তার থেকে অসুন্দর বা তার থেকে দেখতে খারাপ এমনগুলো মেয়েকে যদি তার পাশে রাখা হয়। কিন্তু তার থেকে সুন্দর যদি কোনো মেয়েকে তার পাশে রাখা হয়, তাহলে কি তাকে ভালো লাগবে দেখতে? বলো তো, বলো, ভালো লাগবে? না স্যার। ঠিক না ঠিক স্যার। নায়কদের সাথেও দেখবা যে নায়কের আছে খুব বডি ফিগার, লম্বা চওড়া, আর তার বন্ধুদের হচ্ছে ক্যাংলাস, তাই তো, বোকা, হ্যাঁ, এইরকম কালো ভুলা, এরকম রাখা হয়। বুঝতে পেরেছো? তা তা এইগুলো হচ্ছে ফয়েল। ফয়েল তাই বলছি কি, তার এই যে অদ্ভুত আচরণগুলো, এইগুলো তার আচরণের ফয়েল হিসেবে কাজ করে, যার মাধ্যমে কি কি হয়, তাকে ব্লেমিশ করার থেকে বরং তার গুড কোয়ালিটিগুলোকে সেট আপ করা, মানে কি, উজ্জ্বলভাবে তুলে ধরা, মানে আরও বেশি উল্লেখযোগ্য করে তুলে ধরা। তাহলে এই যে মানে প্রার্থনার মধ্যে আমেন আমেন করা, তাই তো, বা হয়তো বা কেউ হয়তো ঘুমিয়ে পড়েছে, তাকে গিয়ে টোকা দিয়ে তুলে দেওয়া, বা হয়তো কেউ ডিস্টার্ব করতেছে, তাকে জোরে কংগ্রেশনের মধ্যেই ডাকা, এইগুলো তার তার মধ্যেকার ভালো গুণগুলোকে ভালো মতো তুলে ধরার চেষ্টা করা হয় বা চেষ্টা করে আর কি। অতএব এগুলোকে খারাপ হিসাবে কেউ মনে করে না। কি কথা বুঝতে পেরেছো? হুম। জি স্যার। বলছে অ্যাজ সুন অ্যাজ, তার বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য সারমন ইজ ফিনিশড, তারপর যখন সারমন শেষ হয়ে যায়, নোবডি প্রেজিউম টু স্টার টিল স্যার রজার ইজ গন আউট অফ দ্য চার্চ। এবং বলা হচ্ছে যে চার্চ সেবা মানে সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না স্যার রজার চার্চ থেকে বার হয়ে যাচ্ছে, ততক্ষণ কেউ ওইখান থেকে নড়ারও সাহস করে না। দ্য নাইট ওয়াক্স ডাউন ফ্রম হিজ সিট ইন দ্য চ্যানেল বিটুইন আ ডাবল রো অফ হিজ টেন্যান্টস। ঠিক আছে তো? তারপরে কী হয় দেখো, একটা গ্রামে কী থাকে, একজন নাইট থাকে। নাইটটাকে আমাদের এই স্যার রজার নাকি, সে তো একজন নাইট। তখন কী করে, দ্য নাইট ওয়াক্স ডাউন ফ্রম হিজ সিট ইন দ্য চ্যানেল। চ্যানেল মানে কি বলতে পারবা? চার্চের দুই দিকে সারিবদ্ধ থাকে আর মাঝখান স্যার দিয়ে একটা চার্চের আন্ডারে, হাঁটার জায়গা থাকে, তাই তো? হ্যাঁ, দেখো, চার্চের মধ্যে যারা যুক্ত থাকে। না না, ওটা না। স্যার, হ্যাঁ, চ্যান্সেল। বলো। হ্যাঁ স্যার হ্যাঁ, এটা চ্যান্সেল। 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 ও সরি, চ্যান্সেল আছে, তাই তো? এখানে চ্যান্সেল হবে না চ্যানেল হবে, আপনি বুঝতেছি না। চ্যান্সেল বা চ্যানেল, চ্যান্সেল, ওটাকে চ্যান্সেল বলছে। আচ্ছা, চ্যানেল হওয়ার কথা, ঠিক আছে তো? মানে যেটা বলতে চাচ্ছি সেটা একটু বুঝলে বুঝতে পারবা এটা দিয়ে কী বোঝানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম আছে না লাইন, ঠিক আছে, সিটের মাঝে এই যে দেখো একটা দুই দিকে সিট, এই যে দুই দিকে সিট আর মাঝখান দিয়ে লাইন আছে না এই জায়গায়, দেখা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। এই যে দেখো, এদিকে দুই দিকে সিট আর মাঝখান দিয়ে একটা ফাঁকা রাস্তা, এই যে এইগুলো। তো যখন মনে করো আমাদের স্যার রজার এর ভিতর দিয়ে হেঁটে যায়, ঠিক আছে তো, এই চ্যান্সেলের ভিতর দিয়ে হেঁটে যায়, তখন কেমন হয়? সবাই কি করে, কোথায় হারালাম, সবাই কি করে তখন? দেখো, বিটুইন আ ডাবল রো অফ হিজ টেন্যান্টস দ্যাট স্ট্যান্ড বোয়িং টু হিম অন হিজ সাইড, তখন দুই সাইডে সবাই দাঁড়িয়ে তাকে কি করে, মাথা নিচু করে
সম্মান জানায় নাকি, বোয়িং টু হিম। অ্যান্ড এভরি নাও অ্যান্ড দেন হি ইনকোয়ার্স হাউ সাচ অ্যান্ড ওয়ান্স ওয়াইফ, মানে এবং যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই পথ দিয়ে যখন হেঁটে যায়, তখন সে মাঝে মাঝে জিজ্ঞাসা করে লোকজনকে, এই তোমার ওয়াইফ কেমন আছে, বলছে হাউ সাচ অ্যান্ড ওয়ান্স ওয়াইফ, অর মাদার, তোমার মা কেমন আছে, এই তোমার ছেলে কেমন আছে, অথবা তোমার বাবা কেমন আছে, অথবা হুম হি ডাজ নট সি অ্যাট চার্চ, যদি মনে হয় যে চার্চে দেখা নেয় যাচ্ছে না, মানে তার বাবাকে হয়তো দেখা যাচ্ছে না, তার ছেলে আসেনি চার্চে বা মা আসেনি, এই তোমার মা আসেনি কেন, কী সমস্যা, কী হয়েছে, এরকম করে জিজ্ঞাসা করে। অ্যান্ড হুইচ ইজ আন্ডারস্টুড অ্যাজ আ সিক্রেট রিপ্রিমেন্ড টু দ্য পার্সন দ্যাট ইজ অ্যাবসেন্ট, এবং এইভাবে জিজ্ঞাসা করাটা অপমানজনক না একটা, যে আসেনি তার জন্য, বলো তো? বলছে দ্য হুইচ ইজ আন্ডারস্টুড অ্যাজ আ সিক্রেট রিপ্রিমেন্ড, রিপ্রিমেন্ড মানে কি, এক ধরনের অপমান, হ্যাঁ হ্যাঁ দেখো, এক ধরনের ঠাট্টা বা করা, অপমান করা, রিপ্রিমেন্ড মানে গালিগালাজ করা, একটু বকাঝকা করা, হ্যাঁ এটাকে বোঝায়। তাহলে একটা সিক্রেট, এই তোমার ছেলে আসেনি কেন, কী হয়েছে, তারপর হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, হ্যাঁ তারপর হচ্ছে অ্যাড্রেস টু আর রিপ্রিমেন্ড টু, কাউকে একটু খারাপ কিছু করার জন্য তিরস্কার করা, এরকম কিছুকে বোঝায়। হ্যাঁ তাই বলছে যে হুইচ ইজ আন্ডারস্টুড এজ এ সিক্রেট রিপ্রিমেন্ড টু দ্য পার্সন দ্যাট ইজ অ্যাবসেন্ট। দ্য চ্যাপলেন হ্যাজ অফেন টোল্ড মি, চ্যাপলেন কে বলো তো? চ্যাপলেন বুঝো, চার্লি চ্যাপলেন, হ্যাঁ একজন প্রিস্ট, মানে প্রিস্টের থেকে একটু, মানে যার চ্যাপলেন, দেখো এ মেম্বার অফ দ্য অ্যাটাচ টু আ প্রাইভেট চ্যাপেল, প্রিস্ট থেকে একটু নিচু, যেখানে প্রাইভেট চ্যাপেল থাকে। প্রাইভেট মানে হচ্ছে যেগুলো ব্যক্তিগত অধীনে, এমনি তো গ্রামের সকলে মিলে একটা চার্চ থাকে, আবার কেউ কেউ কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে কোনো একটা হাসপাতাল আছে বা কোনো একটা প্রতিষ্ঠান আছে, তাদের অধীনে যে চার্চটা থাকে এটাকে চ্যাপেল বলা হয়, ঠিক আছে? সেখানে যে প্রার্থনা টার্থনা হয় সেটা চ্যাপেল বলা হয়। তাহলে দ্য চ্যাপলেন হ্যাজ অফেন টোল্ড মি, যেমন ধরো আমাদের কলেজে, মেহেরপুর সরকারি কলেজে একটা মসজিদ আছে, ঠিক আছে তো, আবার সরকারিভাবেও সকলের জন্য একটা মসজিদ আছে। তাহলে মেন মসজিদ কোনটা, কলেজেরটা না হচ্ছে যে সরকারিভাবে যেগুলো আছে সেইগুলো একটা এলাকার সকলের? মেন মসজিদ কোনটা? সরকারিভাবে যেটা আছে সেটা। আর ওই যে কলেজে যেটা আছে ওটাকে মনে করে আমাদের বলা হয় যে চ্যাপেল, একটা প্রতিষ্ঠান, যেখানে শুধু ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বা কর্মচারীরা ওখানে যাবে, নামাজ টামাজ পড়ে প্রার্থনা করবে। তারপর দ্য চ্যাপলেন হ্যাজ অফেন টোল্ড মি দ্যাট আপন আ ক্যাটাগাইজিং ডে, ক্যাটাগাইজিং বুঝো? হোয়াট ইজ ক্যাটাগাইজিং ডে? আমাদের চার্চ ভিত্তিক ছোট বাচ্চাদের থাকে, বাইবেল শিক্ষা দেওয়ার জন্য বা ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একটা দিন থাকে, বুঝতে পারছো? যে দিনটাকে সানডে বলা হয়, বুঝতে পারছো? সানডে তো আমাদের চার্চ থাকেই, তার সাথে সাথে সানডে স্কুল বলা হয় ওটাকে, ওটা বলে সানডে স্কুল, মানে সানডে ওই দিনে বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য যে স্কুল থাকে। সানডে স্কুল বলতে কি বোঝা, দেখো সানডে বলছে আ ক্লাস হেল্ড অন সানডেজ টু টিচ চিলড্রেন অ্যাবাউট ক্রিশ্চিয়ানিটি আর জুডাইজম, মানে এরকম সানডে স্কুল বলা হয় এগুলোকে, ঠিক আছে? যে অনেক খ্রিস্টান গির্জায় রবিবারে শিশুদের জন্য একটি ধর্মীয় স্কুল পরিচালনা করা হয়, যেটাকে ক্যাটাগাইজিং ডেও বলা হয়। কি কথা বুঝতে পেরেছো সবাই? তো ওই দিনে ক্যাটাগাইজিং ডেতে কি করা হতো, হোয়েন স্যার রজার হ্যাজ বিন প্লিজড উইথ আ বয় দ্যাট আনসার্স ওয়েলস, হ্যাঁ যে হয়তো বা কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে হয়তো খুব ভালো আনসার দিয়েছে, হ্যাঁ যে পরীক্ষায় খুব ভালো করেছে, তখন কি করতেন, হি হ্যাজ অর্ডার্ড আ বাইবেল টু গিভেন, দেখো টু বি গিভেন হিম নেক্সট ডে ফর হিজ এনকারেজমেন্ট, যে তাকে উৎসাহ দানের জন্য তার জন্য একটা বাইবেল অর্ডার করে দিত, যে একে একটা বাইবেল উপহার দিবা। অর সামটাইমস অ্যাকম্পানিজ ইট উইথ আ ফ্লিচ অফ ব্যাকন টু হিজ মাদার, অথবা তার মার কাছে আ ফ্লিচ অফ ব্যাকন পাঠাতো। এই ব্যাকন মানে বুঝো তো, আবার তার সাথে একটু ব্যাকন দিত। এই ব্যাকন মানে হচ্ছে শূকরের মাংস, বুঝতে পেরেছ? এই মাংস তার মায়ের কাছে পাঠাতো যাতে তাকে রান্না করে খাওয়ায়, মানে মনে করো যে আমাদের এদিকে গরুর মাংসই, হ্যাঁ যে খুশি হয়ে তাকে মাংস পাঠিয়েছে, যে তোমার মার কাছে নিয়ে যাবা, দিয়ে রান্না করে খাবা, মানে এরকম মানে উৎসাহ দানমূলক কিছুটা তিনি করতেন। স্যার রজার হ্যাজ লাইকওয়াইজ অ্যাডেড 5 pounds a year টু দ্য ক্লার্কস প্লেস, এবং যেখানে ক্লার্ক আছে সেই ক্লার্কের জন্য তিনি কত পাউন্ড, 5 পাউন্ড এক বছরে বরাদ্দ করেছেন, ঠিক আছে? অ্যান্ড দ্যাট হি মে এনকারেজ দ্য ইয়ং ফেলোজ টু মেক দেমসেলফ পারফেক্ট ইন দ্য চার্চ সার্ভিস, এবং যারা এই চার্চ সার্ভিস করে, বিশেষ করে যারা ইয়ং ছেলে মেয়ে আছে, তারা যেন চার্চে এসে সার্ভিস করে, চার্চকে যেন একটু দেখভাল করে, তার জন্য কী করেছেন, হ্যাজ প্রমিসড যে আপন দ্য ডেথ অফ দ্য প্রেজেন্ট ইনকামমেন্ট হু ইজ ভেরি ওল্ড টু বেস্টো ইট অ্যাকর্ডিং টু মেরিট, হ্যাঁ যে এখন যে প্রিস্ট আছে, তাই তো, যে চ্যাপলেন আছে,
যিনি এখন বর্তমানে কাজ করছেন তার মৃত্যুর পর, তার যেহেতু অনেক মানে ওল্ড হয়ে গেছে সে, তাই তো, তাই বলছে আপন দ্য ডেথ অফ দ্য প্রেজেন্ট ইনকামবেন্ট হু ইজ ভেরি ওল্ড টু বেস্ট ইট অ্যাকর্ডিং টু মেরিট। অতএব তিনি বলেছেন যে ইনি মারা যাওয়ার পর যে ভালো চার্জ সার্ভিস করতে পারবে তাকে এই জায়গায় নিয়োগ দেওয়া হবে। এইভাবে তিনি ইয়ং যারা আছে তাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের ভিতরে যে ভালো চার্জ সার্ভিস করবে তাকেই আমরা এই চ্যাপলিন হিসেবে নিয়োগ দিব। এইভাবে তিনি বলে রাখছেন। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার বলছে দ্য ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন স্যার রজার অ্যান্ড হিজ চ্যাপলিন, এবং বলা হচ্ছে বর্তমান যে চ্যাপলিন আছে এবং স্যার রজারের মধ্যে একটা ভালো আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। অ্যান্ড দেয়ার মিউচুয়াল কনকারেন্স ইন ডুইং গুড, মানে চার্চের কীভাবে ভালো করা যায়, জনগণের কীভাবে ভালো করা যায়, এই ভালো করা নিয়ে তাদের ভিতরে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কনকারেন্স মানে বুঝো তো, মানে মিলে যাওয়া, তারা যা চায় তারা মিলে যায়, যে আমিও চাচ্ছিলাম এরকমটা, হ্যাঁ, মানে কথাবার্তা বা বৈশিষ্ট্যে মিলে যাওয়া। দেখো, দ্য সাইমালটেনাস অ্যাগ্রিমেন্ট অর মিউচুয়াল কনসেন্ট অফ অল পার্টিস ইনভলভ, মানে কোনো কিছুতে মিলে যাওয়া, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে কি হচ্ছে এতে, ইজ দ্য মোর রিমার্কেবল বিকজ ভেরি দ্য নেক্সট ভিলেজ, দেখো ভেরি নেক্সট ভিলেজ ইজ ফেমাস ফর দ্য ডিফারেন্স অ্যান্ড কন্টেনশনস দ্যাট রাইজ বিটুইন দ্য পার্সন অ্যান্ড দ্য স্কোয়ার। অর্থাৎ যেখানে প্রিস্ট এবং স্কোয়ারের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে নেক্সট ভিলেজে, তাহলে পাশের যে গ্রাম আছে সেই গ্রামে যে চার্চ আছে সেই চার্চের যে পার্সন আছে মানে পুরোহিত আছে, এবং সেই গ্রামের যে স্কোয়ার বা ওই যে তোমার নাইট আছে তাদের মধ্যে যে ডিফারেন্স এবং কন্টেনশন মানে কি ঝগড়াঝাটি আছে, সেই ঝগড়াঝাটি থাকার কারণে আমাদের এই চার্চ মানে স্যার রজারের গ্রামের একটা ভালো নাম আছে আর কি। বুঝতে পারছো? দেখো বলছে হু লিভ ইন আ পারপেচুয়াল স্টেট অফ ওয়ার, যেন তারা সবসময় একটা যুদ্ধের ভিতরে থাকে, একটা দ্বন্দ্বের ভিতরে থাকে, মানে চার্চের প্যারিসের মধ্যে কি ভালো সম্পর্ক নেই। এতে কারা বেশি ভুক্তভোগী হয় বলো তো? কারা ভুক্তভোগী হয় বেশি? সাধারণ জনগণ। সাধারণ জনগণ। কি নিয়ে মারামারি হয় দেখো, বলছে দ্য পার্সন ইজ অলওয়েজ অ্যাট দ্য স্কোয়ার, পার্সন সবসময় স্কোয়ারকে নিয়ে বকাঝকা করে বা ঠাট্টা মস্করা করে বা তার নামে গালিগালা করে। অন্যদিকে দ্য স্কোয়ার টু বি রিভেঞ্জড অন দ্য পার্সন, এই পার্সনের উপরে রিভেঞ্জ করার জন্য, দেখো পার্সনের বানানটা খেয়াল করো, এই পার্সন মানে কি? আর ব্যক্তি অর্থে পার্সন কি? ব্যক্তি অর্থে ক্লার্জিম্যান। না, মানে ব্যক্তি অর্থে স্কোয়ার বানান জানি কি? কে? বানান কি? স্যার PER হয় এটা। PER। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিল, স্কোয়ার কে? স্কোয়ার নিয়ে প্রশ্ন? কেউ কিছু বলতে চাইলা? আচ্ছা যাও। তাই বলছে দ্য পার্সন ইজ অলওয়েজ অ্যাট দ্য স্কোয়ার, সবসময় মানে যে পার্সন বা প্রিস্ট সে সবসময় ওই স্কোয়ারকে নিয়ে গালমন্দ করে বা গুজব রটায়। অন্যদিকে দ্য স্কোয়ার পার্সনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য নেভার কামস টু চার্চ, সে কখনো চার্চেই আসে না। ঠিক আছে, পার্সন কোনোদিন চার্চেই আসে, মানে স্কোয়ার চার্চেই আসে না। দি স্কোয়ার হ্যাজ মেড অল হিজ টেনেন্টস অ্যাথিস্ট অ্যান্ড টাইড স্টিলার, এবং এই স্কোয়ার করছে কি বাকি যারা প্যারিশনার আছে, বলো কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার স্কোয়ারটা জানি কেন? স্কোয়ার মানে নাইটের মতো, স্যার রজার যেমন তেমন, ওই গ্রামের যে প্রধান। ও আচ্ছা আচ্ছা। কথা বোঝা গেছে? যেমন স্যার রজার এই গ্রামের এবং তার চ্যাপলেন যেমন, তেমনি ওই গ্রামের ওই স্কোয়ার আর পার্সন তেমন। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে দ্য স্কোয়ার হ্যাজ মেড অল ইজ টেনেন্ট অ্যাথিস্ট, অতএব অ্যাথিস্ট মানে কি জানো তো? নাস্তিক বানিয়ে ফেলেছে নাকি, যে তাদেরকে চার্চে আসতে দেয় না, যে তোমাদের চার্চে আসার দরকার নেই, এবং তোমরা টাইড স্টিলার, টাইড মানে বুঝো তো? TITAC, দশমাংশ বুঝো? দশমাংশ। নতুন দশমাংশ মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। নতুন দশমাংশ মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এটা মানে হচ্ছে টাইড। কিন্তু চার্চ ভিত্তিক একটা নাম আছে এর। চার্চ ভিত্তিক নাম হলো যে একটা চার্চ পরিচালনার জন্য যে ব্যয় হয়, সেই ব্যয় চালানোর জন্য, এবং বিশেষ করে চার্চ থেকে যারা গরিব আছে তাদেরকে সেবাদান করার জন্য যে যত টাকা বছরে ইনকাম করে বা আয় করে বা ফসল যা ফলায়, তার ভিতর থেকে 10 ভাগের 1 ভাগ চার্চকে দিতে হবে। এটা হলো টাইড।
বুঝতে পেরেছো সবাই? দেখো, যাজককে প্রদত্ত জমির উৎপন্ন দ্রব্যের দশমাংশ, দশমাংশ মানে কি তাহলে 10/1 তুমি মনে করো একটা জমি থেকে 10 মণ ধান পেয়েছো, তাহলে চার্চে কত দেওয়া দেওয়া লাগবে? 1 মণ। 1 মণ। 1 মণ দেওয়া লাগবে, তাই তো? তুমি মনে করো মাসে 10,000 টাকা ইনকাম করো, তাহলে চার্চে কত দিবা? 1000। 1,000 টাকা। হ্যাঁ, তাই এটা হচ্ছে 1/10 অফ অ্যানুয়াল প্রডিউস অর আর্নিংস ফর্মালি টেকেন অ্যাজ এ ট্যাক্স ফর সাপোর্ট অফ দ্য চার্চ অ্যান্ড ক্লার্জি। তাহলে ক্লার্জি এবং এখান থেকে কিন্তু ট্যাক্স সিস্টেমটা এসেছে, যে ওটা ট্যাক্স, তাই তো? এই যে ট্যাক্স ফর দ্য সাপোর্ট অফ দ্য চার্চ অ্যান্ড ক্লার্জি, পে অর গিভ আ টাইড। তাহলে এই স্কোয়ার কি করে? চার্চে এই টাইড দিতে দেন। তারপর হচ্ছে টাইড স্টিলার, তাদেরকে দশমাংশ চোর বানিয়েছে, যে তারা দিতে চায় না, চার্চে দিতে চায় না। এইভাবে যদি সম্পর্ক থাকে তাহলে সে চার্চ তো ভালো থাকার কথা না। হোয়াইল দ্য পার্সন ইনস্ট্রাক্ট দেম এভরি সানডে ইন দ্য ডিগনিটি অফ হিজ অর্ডার। তাহলে পার্সন বা প্রিস্ট কী করতেছে? চার্চে যারা আসে তাদেরকে শেখাচ্ছে যে প্রতিদিন সানডেতে আসতে হবে এবং আমার অর্ডারগুলো মানতে হবে। অ্যান্ড ইনসিনিউয়েটস টু দেম অলমোস্ট ইন এভরি সারমন, এবং সে প্রত্যেকটা সারমনেই, প্রত্যেকটা লেকচারে কি করে? ইনসিনিউয়েটস মানে কি? দেখো, মিনিংগুলো একটু জানতে হবে। দেখো, ইনসিনিউয়েট মানে হচ্ছে সাজেস্ট বা পরামর্শ দেওয়া, তাই তো? জোর করে কোনো কিছু করতে বলা, এবং অনেকটা এটা একটু খারাপভাবে, মানে অন্যের উদ্দেশ্যে, ইন অ্যান ইনডিরেক্ট অ্যান্ড আনপ্লিজেন্ট ওয়ে। আমরা অনেক সময় আছে না যে কলেজেও হয়, এক টিচার স্টুডেন্টদেরকে অন্য টিচারের নামে বলে কি না? বা বিভিন্ন অফিসেও আছে না এরকম, একজন আরেকজন নামে দুর্নাম করে, অন্যের নামে বলে। তো এরকমভাবে পার্সন কি করে? যখন জনগণ চার্চে আসে তখন সেই ইয়ার নামে হয়তো তাদেরকে বলে, দেখো, অলমোস্ট ইন এভরি সারমন দ্যাট হি ইজ আ বেটার ম্যান দ্যান হিজ প্যাট্রন মানে স্কোয়ার, যে স্কোয়ারের থেকে সে অনেক ভালো মানুষ। হ্যাঁ, দেখো বলছে বলছে হি ইজ বেটার দ্যান হিজ প্যাট্রনটাকে ওই স্কোয়ার। ঠিক আছে? ইন শর্ট, মূল কথা হলো মেটার্স আর কাম টু সাচ অ্যান এক্সট্রিমিটি, এবং এইভাবে ঝগড়াঝাটি এমন পর্যায়ে চলে আসছে দ্যাট দ্য স্কোয়ার হ্যাজ নট সেড হিজ প্রেয়ার আইদার ইন পাবলিক অর প্রাইভেট দিস হাফ ইয়ার, যে বছরের অর্ধেক সময় ধরে সে কোনোদিন প্রার্থনা করে না। দেখছো, সেড হিজ প্রেয়ার মানে প্রার্থনা করে না, পাবলিকে হোক আর প্রাইভেটে হোক। অ্যান্ড দ্যাট দ্য পার্সন থ্রিটেন্স হিম, এবং পার্সন তাকে কী করেছে? হুমকি দিয়েছে। পার্সন মানে কি? প্রিস্ট। দ্যাট ইফ হি ডাজ নট মেন্ড হিজ ম্যানার, যে যদি সে তার আচরণ ভালো না করে, টু প্রে ফর হিম ইন দ্য ফেস অফ হোল কংগ্রেগেশন। তাহলে কি করবে সে? এবং যদি দেখো বলছে কি, দ্য পার্সন থ্রিটেন্স হিম টু প্রে ফর হিম ইন দ্য ফেস অফ দ্য হোল কংগ্রেগেশন, মানে পুরো কংগ্রেগেশনের সামনে তাকে প্রার্থনা করতে বলে। ঠিক আছে? প্রার্থনা করা একটা শাস্তি, মানে অনেকে প্রার্থনা করতে ভয় পায় জনগণের সামনে। ঠিক আছে? তো যে যদি সেভাবে ম্যানার ঠিক না করে, তাকে ডাকবে, ডেকে বলবে সকলের সামনে তোমাকে প্রার্থনা করতে হবে, জনগণের সামনে। তাহলে অনেকে আছে যারা একটু প্রার্থনা করতে ভয় পায়, অন্যের সামনে আসতে ভয় পায়, তো এরকম করে হুমকি দিস, তুমি যদি এবার আচরণ ঠিক না করো তোমাকে ডাকবো প্রার্থনা করতে, এরকম আর কি বিষয়। কি কথা বুঝতে পেরেছ? তো এরকম বলছে ফিউডস অফ দিস নেচার, অতএব এই ধরনের যে দ্বন্দ্ব, দো টু ফ্রিকুয়েন্ট ইন দ্য কান্ট্রি, যদিও গ্রামগুলোতে খুব মাঝে মাঝে দেখা যায়, আর ভেরি ফ্যাটাল টু দ্য অর্ডিনারি পিপল, এগুলো আসলে জনগণের জন্য খুবই খারাপ, নাকি? হয়তো পার্সন আর গ্রামের প্রধানের মধ্যে ঝগড়া, অথচ যত ভুগতে হচ্ছে এই জনগণকে। হু আর ইউজ টু বি ড্যাজেলড উইথ রিচেস, দ্যাট দে পে অ্যাজ মাচ ডিফেন্স টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আ ম্যান অফ অ্যান স্টেট অ্যাজ অফ আ ম্যান অফ লার্নিং। হ্যাঁ, তাই বলছি কি, তারা অনেক সময় মাঝে মাঝে ড্যাজেলড হয়ে যায়, হতবাক হয়ে যায়। বলছে হু আর সো ইউজ টু বি ড্যাজেলড উইথ রিচেস দ্যাট দে পে অ্যাজ মাচ ডিফারেন্স টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আ ম্যান অফ অ্যান স্টেট অ্যাজ অফ আ ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে কি? মানে লার্নিং। ম্যান অফ অ্যান স্টেট মানে কি? আ ম্যান অফ অ্যান স্টেট, আর একটা হচ্ছে আ ম্যান অফ আ লার্নিং। এই দুটার মানে কি? কাকে দিয়ে কোনটা বোঝাচ্ছে? আ ম্যান অফ অ্যান স্টেট মানে কি? স্যার সম্পদশালী ব্যক্তি বোঝাচ্ছে নাকি? সম্পদশালী, হ্যাঁ, যার সম্পদ আছে। আর ম্যান অফ লার্নিং মানে কি? শিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত। তাহলে শিক্ষিত মানুষ। অতএব স্কলার। বলো। স্কলার। হ্যাঁ, স্কলার মানে বিদ্বান ব্যক্তি। তাহলে তারা বলছে যে মাঝে মাঝে এই যে দ্বন্দ্বের কারণে তারা ধর্ম তো মানেই না, বরং কেমন করে তারা, বরং যারা ধনী ব্যক্তি তাদের সম্পদ দিয়ে তারা ড্যাজেলড হয়ে যায়, ড্যাজেল হয়ে তারা ওই একজন যারা সম্পদশালী লোক তাকেই বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে? তো ওই চার্চে আর গুরুত্ব দেয় না, মানে চার্চের প্রতি বিশ্বাস হারায়, তাই তো শিক্ষার প্রতি বিশ্বাস হারায়, দিয়ে তারা কি করে, আরে অত চার্চ করে ওদের ভিতরে ঝগড়া,
হ্যাঁ, একজন প্রিস্ট নিজে ঝগড়া করে বেড়ায়, আমাদের আর কি শেখাবে? চার্চ প্রিস্ট এক কথা বলতেছে তো তার জীবন আর একভাবে চলতেছে। এইভাবে মানুষ কি করে? ধর্মের প্রতি, চার্চের প্রতি বিশ্বাস হারায়। তাই বলছে অ্যান্ড আর ভেরি হার্ডলি ব্রট টু রিগার্ড অ্যানি ট্রুথ, এবং ওই যে চার্চে যা বলা হয় তারা কোনো সত্যকে মানতে চায় না আর। মানে একমাত্র সম্পদ ছাড়া, জাগতিকতা ছাড়া এই প্রিস্ট আর এই স্কোয়ারের মধ্যে ঝগড়ার কারণে তারা ওই সত্য টত্য না মানে। দেখো বলছে হার্ডলি ব্রট টু রিগার্ড অ্যানি ট্রুথ, তারা সত্যকে বিশ্বাস করতে চায় না। এবং হাউ ইম্পর্টেন্ট সো ইভার ইট মে বি, এবং কত গুরুত্বপূর্ণ হতে পারে এটা, সেটাও তারা বিশ্বাস করতে চায় না। দ্যাট ইজ প্রেস টু দেম, মানে তাদের কাছে যা প্রিস করা হচ্ছে, পার্সন বা প্রিস্ট যা প্রিস করতেছে সেটাকেও তারা গুরুত্বপূর্ণ বলে মনে করে না। কারণ কি? হোয়েন দে নো দেয়ার আর সেভারাল ম্যান অফ 500 a year হু ডু নট বিলিভ ইট, যে 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 অনেকটা, যে বছরে $500 ইনকাম করে, এমন অনেক মানুষ আছে, ধনী ব্যক্তি আছে যারা এই চার্চে বিশ্বাসই করে না। ঠিক আছে তো? অতএব তখনও তাদের ভিতরে কী হয়? এই বিশ্বাসগুলো হারিয়ে যায়। যে এই পার্সন বেড়া সারাদিন ঝগড়া করে, অন্যের নামে দুর্নাম রটায়, আর আমাদের কাছে যা প্রচার করে তা দিয়ে পার্সনের জীবনই চলে না। অথচ দেখো তো, চার্চে আসে না, বিশ্বাস করে না, অথচ তাদের কত টাকা পয়সা, তারা কত ভালো আছে। এইভাবে জনগণ চার্চের প্রতি বিশ্বাস হারায়। কিন্তু যদি চার্চের পার্সন এবং ওই ধনী ব্যক্তির সাথে যদি ভালো সম্পর্ক থাকতো, তাহলে কি মানুষের মধ্যে এরকম বিশ্বাস হতো? বলো, এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হতো? বলো তো। না স্যার। হতো না। তো সেই দিক থেকে স্যার রজারের চার্চটা খুবই ভালো এবং আইডিয়াল, কারণ তিনি অন্তত জনগণ সহ বা প্যারিশনার সহ চ্যাপলিনের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রেখে চলেন আর কি। এই বিষয়ে তিনি খুবই কড়া এবং খুবই স্ট্রিক্ট একটা বৈশিষ্ট্য বজায় রেখেছেন। কি বোঝা গেল? সবাই বুঝতে পারছো সেটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো ওকে, ভেরি গুড। কারো যদি কোনো কথা থাকে একটু বলতে পারো, না হলে আমরা আরেকটা যেটা আছে সেটা পড়বো। ঠিক আছে? এরপর কোনটা আছে আমাদের? Sir, his account of his disappointed in love. ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, তাই তো? ভালোবাসায় যে হতাশ হয়েছে সেই সম্পর্কে আমরা একটু পড়বো। আজ তাহলে এটা একটা আলাদা ভিডিও ক্লাস করে দিলাম, কেটে দিলাম এটা।